এক না পাওয়া পূর্ণতার কমতির অনুভূতি এসে ভিড় জমিয়েছে তের মনে। জানে না তার সিদ্ধান্ত কি সঠিক হবে, নাকি সব কিছু আবারও অগোছালো হয়ে যাবে। তবু আর যাই হোক, তার জন্য জাঙ্গুকের জীবনে কোনো কিছু না পাওয়া থাকুক সে চায় না। যাই হবে সব ভালোর জন্যই হবে। ভাবনার ছেদ পড়লো আবারও জাঙ্গুকের চিৎকারে। এভাবে কোনোদিন উচ্চস্বরে ডাকতে তো শোনেনি তাকে। দৌড়ে নিচে যায়। তাড়াহুড়ো করতে গিয়ে পরিচিতি ধরলেই সোহা এসে জড়িয়ে ধরে। দৌড়াচ্ছ কেন এভাবে মিনিমা? এক্ষুনি তো বলে যেতে। তে সোহার মাথায় হাত বুলিয়ে জাঙ্গুকের দিকে তাকায়। এতক্ষণ জাঙ্গুক আয়ুকে ডাকছিল। আয়ু আসে, সাথে সুজিও। কি হয়েছে জাঙ্গুক, এভাবে ডাকছিস কেন? তাড়াতাড়ি চল ফার্স্ট। কোথায়? জন্য হসপিটাল জ্যানেট। বলে জাঙ্কুক বেরিয়ে যায়। আর আয়ু এদিক ওদিক না তাকিয়ে গাড়ির কাছ থেকে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। তে সুজির দিকে তাকালে সুজি আসতে বলে গাড়ি বের করতে চলে যায়। সোহা তেকে ছাড়ছেই না। তে চেয়েছিল রেখে যাবে, কিন্তু মত পাল্টে ফেললো। কোনো বিপদ হওয়ার ভয় তাই। সুজি তে আর সোহাকে নিয়ে হসপিটালে পৌঁছায়। আয়ু আর জাঙ্কুক ডক্টরের সাথে কথা বলছিল। দেখুন, এখানে টাকা পয়সা দিয়ে কোনো লাভ হবে না। ব্রেন স্ট্রোক করেছেন উনি। এটা লাস্ট স্টেজ নাকি এখন বলতে পারছি না আমরা, তবে আমরা চেষ্টা করছি। আপনারা শান্ত হন। এই সময় আমরা আরো বেশি চিন্তায় থাকি, তো দয়া করে আপনারা হাইপার হবেন না। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব যেন পেশেন্ট ভালো হয়ে যায়। আমি কিছু জানি না, ওনাকে যে কোনো মূল্যেই হোক সারিয়ে তুলতে হবে আপনার। এটাই আমার শেষ কথা, আন্ডারস্ট্যান্ড? ম্যাম, আপনি স্যারকে বোঝান। এটা বলে ডক্টর চলে যায়। জানকো, প্লিজ কাম ডাউন। এখন আমাদের এরকম করলে চলবে না। চোখ বন্ধ করে আইসিইউ এর বাহিরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কু। পেছনে তে দাঁড়িয়ে সোহাকে সুজির সাথে ম্যানশনে পাঠিয়ে দিয়েছে। জাঙ্কুকে ক্ষেত্রে নীরবতা আর নিরাশ একই কথা। যতই শক্তভাবে বলুক না কেন, ভেতর থেকে মানুষটা যেন নেতিয়ে গেছে, বোঝাই যাচ্ছে তা। অনেকক্ষণ হলো আয়ু এখানে নেই। জাঙ্কুকে কিছু বলতে সংকোচ বোধ হচ্ছে এখন তের। ধীর পায়ে গিয়ে দাঁড়ালো জাঙ্কুকের কাছে। চোখ বন্ধ করে আছে তে। জাঙ্কুক চোখ বন্ধ অবস্থাতেই বলল, এখানে থেকে কোনো কাজ নেই তোমার, ম্যানশন পেয়ে যাও। খাবার তো খাওনি, যে খেয়ে নিও। তের কোনো নড়চড় নেই। জাঙ্কুক আবারও কিছু বলতে যাবে তার আগে ডক্টর আইসিইউ ঠিক বেরিয়ে আসে। তখন আয়ু চলে আসছে। পেশেন্টের জ্ঞান ফিরেছে, ভেতরে যেতে পারেন। জাঙ্কুক যেন এক সেকেন্ড দেরি না করে দ্রুত বেডে চলে যায়। দেন পাশের চেয়ারে বসে পড়লো। গ্র্যান্ডমা ইশারায় বলে তার মুখের অক্সিজেন মাস্কটা খুলতে। জাঙ্কুক প্রথমে খুলতে না চাইলেও জোর করেই তাকে দিয়ে খোলায়। ঘন ঘন নিঃশ্বাস ফেলছিলেন তিনি। মাথা নিচু করে হাত ধরে বসে আছে জাঙ্কুক। জীবনে পরিবর্তন আনা খুবই জরুরি দাদু ভাই। এখন আমি তোমাকে কিছু কথা বলতে চাই, আর তুমি চুপ করে কথাগুলো শুনবে। আমার উত্তর আমি তোমার শেষে শুনবো। তোমার বাবা মা যাওয়ার পর আজ পর্যন্ত তুমি যা করেছো, আমি সব কিছুতে বাধা দিয়েছি, কিন্তু সেটা তোমার ভালোর জন্য দাদু ভাই। ছোটবেলায় তুমি অনেকটা অন্যরকম ছিলে, বলতে গেলে একজন বিপরীত ধরনের মানুষ। তোমার জীবনটা সাধারণ থেকে মডেলতে পরিণত হয়েছে, সেটা আমি জানি। কিন্তু আমি চাই এখন তোমার জীবন পরিবর্তন হোক, তোমার জীবনের স্বাদ অন্য কেউ গ্রহণ করুক। এটা নিশ্চয়ই তুমি চাও দাদু ভাই। সব ভুলে যাও দাদু ভাই, নতুন করে শুরু করবে। আর এখন আমাকে ছুঁয়ে তুমি কথা দেবে, যাকে ছাড়া তুমি ভালো ছিলে না তাকে নিয়ে ভালো থাকবে। জাঙ্কুক কিছুক্ষণ হাত ধরে বসে থাকে, তারপর চুপচাপ পাথরের মতো হেঁটে যেন আইসিইউ থেকে বেরিয়ে যায়। বের হতেই তে ভিতরে যায়। হাত পা কাঁপছে ওর। চেয়ারে বসলে এক শীতল হাতের স্পর্শ অনুভব করে সে। সব জানতে চাই আমি। তে মাথা নিচু করে চুপচাপ বসে আছে। সেই সময়টা চুপ করে থাকিস না দিদি ভাই, বল। কেউ কিছু জানতে পারবে না, কারণ জানানোর মানুষটাই হয়তো থাকবে না। আমি সেদিন পালাইনি, কিডন্যাপ করা হয়েছিল আমাকে। দিন সেদিন যা যা হয়েছিল সব কিছু খুলে বলেতে। আর তারপরে যা হয়েছিল, আমাকে নিয়ে যেতে তারা 10 ঘন্টা লাগিয়েছিল। তখন প্রোফামে পাওয়ারও শেষ হয়ে যায়, যার কারণে আমি আবারও যেতে চাই। আর তাদের বেশ কিছু কথা আমি শুনতে পাই, আর বুঝি আমার নামে মিথ্যা চিঠি রেখে এসেছিল তারা।
আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না গ্র্যান্ডমা। আমার আঙ্গুল নড়ছে দেখে আমাকে আবারও ইনজেকশন পুশ করে পরবর্তীতে জ্ঞান ফিরলে আমার অনেক বেশি ক্লান্ত লাগছিল। যখন কানে আসে আমার অপারেশন করা হয়েছে, তখন আমি অনিচ্ছাকৃত ভাবে শব্দ করে কেঁদে ফেলি। তখন প্রথমবারের মতো আমাকে খুব বাজে ভাবে মারে তারা। আমি এতগুলো দিন বা সপ্তাহ শুধুমাত্র আপনার দাদু ভাইয়ের অপেক্ষায় ছিলাম দিমা। চাইলেই সে আমাকে ওই নরক থেকে বের করতে পারতো, কিন্তু সে উল্টো একটা চিঠিকে বিশ্বাস করে বসেছিল। ওই সময়টা আমি চেয়েছিলাম তাকে সব সত্যিটা অন্তত জানাতে, কিন্তু আমার সব ইচ্ছা মরে গিয়েছিল সেদিন, যেদিন শুনি আমি আর কোনদিন মা হতে পারবো না। এই জীবনের সাথে থাকা জানার কথা ভুলে যাই। তখন 5-6 বার ভুলবশত আমাকে ইনজেকশন পুশ করতে ভুলে গেলে আমার জ্ঞান ফিরতো ঠিকই, কিন্তু কিছুই মনে থাকতো না। মনে করার সময়টাই দিত না তারা। কিভাবে যে বছর পেরিয়ে গেছে তাও জানি না। একটা মেয়ে লুকিয়ে আমাকে হেল্প করতো, আর সেই আমাকে সেখান থেকে বের করেছে। বেরোনোর পর আমি আয়ুর কারের সাথে ধাক্কা খাই। তারপর আয়ু আমাকে হসপিটালে নিয়ে যায়। তখন কিছুক্ষণের জন্য আমার সত্যি কিছু মনে ছিল না, কিন্তু আমার মেমোরি লস হয়নি। ডক্টর রিপোর্ট না দেখি বলে মেমোরি লসের কথা, আর মেমোরি লসে যা যা এক্সাম্পল থাকা দরকার ছিল সবই আমার মাঝে। তারপর যখন আমার সব ভালোভাবে মনে পড়ে, আমি ঠিক করি যে এই অভিনয় করে দূরে চলে যাব, কিন্তু আবারও সেই ভুল বোঝাবুঝির দেয়ালে পথে কাটা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমি ফেক রিপোর্ট বানিয়েছিলাম, কিন্তু রিজন ছিল একটাই, আর উনি বানিয়ে দিয়েছেন আরেকটা। চুপ হয়ে যাইতে আর কি বলবে, গ্র্যান্ডমার কিছু বলার নেই। কতই না ভুল বুঝেছেন এই মেয়েটাকে। মেয়েটার জীবন যে তার নাতি শেষ করেছে তাতে যে কেউ সম্মতি জানাবে, কোন মুখে বলবে থেকে যাও, যা হওয়ার হয়েছে। আর 5টা সাধারণ সমস্যার মধ্যে তো এটা পড়ে না। গ্র্যান্ডমা মুখ খুলতে যাবে তার আগেতে তার হাতে মাথা গুঁজে কাঁদতে কাঁদতে বলে, আমি শুনেছি আপনার কথা, উনি আরো ভালো কাউকে ডিজার্ভ করে, আর এটা সত্যি। আমি নিজে বলছি, আমার মধ্যে কমতির অভাব নেই। ভালো চাইলে আমার নামে খারাপ কথাগুলো অনেকটা শুনিয়ে দিবেন দয়া করে, আর আমাকে ক্ষমা করে দিবেন গ্র্যান্ডমা। আইসিইউ থেকে এই কথা বলে বেরিয়ে জাঙ্কুকের দিকে যাই। একবার তাকায়, তারপর আবার সেখান থেকে চলে যায়। জাঙ্কুক দিয়ে চলে যাওয়ার পরও সেদিকে তাকিয়ে দাঁড়িয়েছিল।